সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা জাপানিজ রোমান্টিক সিনেমা সম্পর্কে জানবো। তো যাই হোক, আমরা জানি জাপানিজরা সাধারণত আজগুবি কনসেপ্টের যে সিনেমা রয়েছে, বিশেষ করে ডেভিল, মনস্টার হান্টার বা জাদু টাদুর সিনেমা বেশি তৈরি করে থাকে, কিন্তু রোমান্টিক সিনেমাতে তারা কেমন এটা কিন্তু আমরা জানি না। তবে যারা জাপানিজ এনিমের দুই একটা সিনেমা দেখেছেন তারা কিন্তু জানেন যে ওরা কার্টুনের যে সিনেমাগুলো তৈরি করে, রোমান্টিক সিনেমাগুলো, সেগুলোতে কিন্তু অসাধারণ কাহিনী হয়ে থাকে এবং কাহিনীর দিক দিয়ে আপনি মোটেও জাপানিজদের কোরিয়ানদের চেয়ে পেছনে ফেলতে পারবেন না। জাপানিজরা তাদের জায়গা থেকে খুবই স্পেশাল। তো কথা না বেড়ে চলুন আমরা দেখি এই সিনেমাটি কেমন স্পেশাল হয়েছিল। তো এই সিনেমার গল্প শুরু হয় একটা সেলুন থেকে, যেখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে হারুটো। তো হারুটোর চুল কাটছিল একটা মেয়ে যার নাম হচ্ছে মিশা। তো এই দুজনকে কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো এই দুজনের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি হারুটো মানে ছেলেটি রেগুলারলি মিশার কাছ থেকে চুল কাটায়, মানে এই দোকানে আসে। আর আমরা হারুটোর হাব ভাব দেখে বুঝতে পারি সে মিশাকে খুব পছন্দ করে, কিন্তু আজ পর্যন্ত মিশাকে ডেটে যাওয়ার জন্য অফার দিতে পারেনি বা সাহস পায়নি। তো এরকম চলতে চলতে একদিন বসন্তকালে যখন চারদিকে ফুল উঠেছে, তখন হারুটো যখন মিশাকে দিয়ে চুল কাটাচ্ছিল, তখন কথা বলতে বলতে হারুটোর কান একটু কেটে ফেলে, রক্ত বের হয়। আর তখন তো মিশা ভয় পেয়ে যায় আর বলে, আমি তোমার সমস্ত ডাক্তারি বিল দিব, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর এর উত্তরে হারুটো শান্তভাবে বলে, আমার সেগুলোর কিছুই প্রয়োজন নেই, তুমি জাস্ট আমার সাথে ডেটে যাবে। তো হারুটোর এরকম একটা ডিমান্ড দেখে, মানে কান কেটে গিয়েছে, রক্ত পড়ছে, তারপরে এরকম একটা ডিমান্ড দেখে মিশা তো একেবারে অবাক হয়ে যায়। কিন্তু হারুটো এত সুন্দরভাবে আর ভদ্রতার সাথে মিশাকে ডেটে যাওয়ার জন্য অফার করেছে, সেটা কোনোভাবেই মিশা না করতে পারে না। অ্যাকচুয়ালি সব মেয়ে এরকমই, মেয়েরা যায় শুধুমাত্র ভালোবাসা যায় তা নয়, এর সাথে তারা একটু সম্মানও চায়। তো যাই হোক, এরপর মিশা বলে, ঠিক আছে আমি আসবো এবং আমি তোমার ওই দিন ফটোগ্রাফিতে হেল্পও করবো। তো যখন মিশা ফটোগ্রাফির কথা বলে, তখন হারুটোর মুখটা এতটুকু হয়ে যায় এবং সে টেনশনে পড়ে যায়। অ্যাকচুয়ালি এখানে একটু ঘটনা আছে। এর আগে হয়েছে কি, প্রথম যখন হারুটো এখানে এসেছে তখন মিশাকে বলেছিল সে একজন ফটোগ্রাফার, যেটা পুরোপুরি সত্য নয়, কিছুটা সত্য। অ্যাকচুয়ালি হারুটো যখন ইউনিভার্সিটিতে পড়ে তখন তার বাবা তাকে একটা ক্যামেরা গিফট করেছিল। তো হারুটো সেই ক্যামেরা দিয়ে টোকিও টাওয়ারের ফটো নিয়েছিল, যেটা ছিল তার তোলা প্রথম ছবি। আর তারপর থেকে মনে প্রাণে হারুটো ভেবে নিয়েছিল সে ফটোগ্রাফারই হবে। আর এই জন্য সে করতে গিয়ে বড় বড় অনেক স্টুডিওতে হেল্পার হিসেবে জয়েন করেছিল। কিন্তু কাজ সে যতটা সহজ ভেবেছিল তার চেয়ে অনেক বেশি কঠিন ছিল এবং অনেক বেশি চাপ ছিল। এবং আমরা দেখতাম সে কাজে গিয়ে বেশিরভাগই ঝামেলা করতো এবং প্রচুর বকা খেত। আর এই কারণে এক বছরের মধ্যে সে স্টুডিও ছেড়ে দেয় এবং এদিক ওদিক বিভিন্ন ধরনের ছোটখাটো পার্ট টাইম জব করা শুরু করে। এবং এরপর সে যখন এই সেলুনে আসে, তখন সে যখন চাপা মারে বলেছিল যে আমি ফটোগ্রাফার, তখন থেকে তার মধ্যে আবার ফটোগ্রাফার হওয়ার ইচ্ছা জেগেছিল। আবার ওই সময় আমাদের দেখানো হয় হারুটোও কিন্তু মিশার খুবই স্পেশাল একজন কাস্টমার, মানে হারুটোই মিশার প্রথম কাস্টমার ছিল। আর এই কারণে মিশা অনেক নার্ভাস ছিল, যেটা দেখে হারুটোর নিজের কথা মনে পড়ে যায় যে সে যখন ফটোগ্রাফি শুরু করে তখন তার অবস্থা এরকমই ছিল। তো যাই হোক, এরপর নেক্সট সিনে দেখানো হয় হারুটোর রিকোয়েস্ট অনুযায়ী মিশা হারুটোর সাথে ডেটে যায়। তো যাই হোক, ডেটে গিয়ে হারুটো মিশাকে জিজ্ঞেস করে, তুমি হেয়ার স্টাইলার কিভাবে হলে? তো মিশা তখন বলে, ছোটবেলায় তার চুল কোকড়ানো ছিল, তাই স্কুলের সবাই তার মজা নিত, ভেরির চুল বলতো। সত্য কথা বলতে কোকড়ানো চুল যাদের, তাদের সবারই ছোটবেলাতে এরকম সহ্য করতে হয়েছে, আমার নিজেরও সহ্য করতে হয়েছে। তো যাই হোক, এরপর হয় কি, মিশার ভাইয়ের যে গার্লফ্রেন্ড ছিল, মিশাকে নিয়ে একদিন সেলুনে যায়, যেখানে যাওয়ার পরে ওর চুলটা স্ট্রেট করে দিয়েছিল এবং ওটার কাছে জাদুর মতো মনে হয়েছিল এবং মিশার সকল কনফিডেন্স ফিরে এসেছিল। আর তারপর থেকেও সিদ্ধান্ত নেয় এখন থেকেও মানুষদের সুন্দর বানাতে এই কাজটা করবে। তো এই কথার পরে এরপর মিশা হারুটোকে জিজ্ঞেস করে, অনেকক্ষণ সময় তো পেরোলো, তুমি তো একটাও ছবি নিলে না আমার? এর উত্তরে হারুটো আমতা আমতা করে বলে, আমি আসলে ফটোগ্রাফার নই, মানে ফটোগ্রাফি আমার স্বপ্ন ছিল। আর আমি একটা স্টুডিওতে কিছুদিনের জন্য কাজও করেছি, কিন্তু ওখানে আমি কেবল বকাই খেতাম, তাই আমি ওখান থেকে পালিয়ে এসেছি। তো এটা শুনে তো মিশা অনেক রেগে যায়, বলে, তুমি চেষ্টা করার আগে এইভাবে তুমি হার মেনে নিলে কিভাবে? তুমি না এখনই বললে ফটোগ্রাফি তোমার স্বপ্ন ছিল, তুমি সেই স্বপ্ন এত সহজে কিভাবে ছাড়তে পারো? আর এই বলে মিশা সেখান থেকে চলে আসে। আর তারপর সেখান থেকে হারুটো চেঁচিয়ে বলে, আমি আবার ফটোগ্রাফি শুরু করবো, আমি পাল্টে যাবো, যেমনটা তুমি চাও আমি অমনটাই হব। কিন্তু আমরা দেখি এই দিনের পর মিশা আর হারুটোর মধ্যে আর কোনো যোগাযোগ থাকে না। তো অনেকটা সময় পেরিয়ে যায়, তবে মাঝে মাঝেই মিশার কিন্তু হারুটোর বলা শেষ কথাগুলো মনে পড়ে, যে ও ফটোগ্রাফার হতে চেয়েছিল, ওরকম হতে চেয়েছিল। আর পরের দৃশ্যে আমরা দেখি বাকি সাধারণ দিনগুলোর মতোই মিশা লাঞ্চ করছিল, আর তখন তার ফোনের রিং বেজে ওঠে। তো মিশা যখন ফোন উঠায় তখন ফোনের ওপাশে হারুটো ছিল। তো হারুটো বলে, তোমার কথা মতো আমি কিন্তু আবার ওই স্টুডিওতে ফিরে গিয়েছিলাম এবং আজকে আমি প্রথম মাসের বেতনও পেয়েছি, আর এই কারণে আমি তোমাকে ট্রিট দিতে চাই। তো মিশা তো হকচকিয়ে যায় এবং খুবই খুশি হয় এবং হারুটোর আমন্ত্রণ মঞ্জুর করে নেয়। আর এরপর আমরা দেখি তারা দুজনে একটা রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছে। আর সেখানে আমরা দেখি হারুটো মিশাকে তার বার্থডে গিফট দেয়। আর যেহেতু মিশার প্রিয় কাজ হচ্ছে চুল কাটা, তো এর জন্য হারুটো করে চুল কাটার সরঞ্জাম রাখার জন্য মিশাকে একটা কোমরবন্দি গিফট করে, আর এটা মিশার খুব পছন্দও হয়। তো এরপর মিশা হারুটোকে জিজ্ঞেস করে, আমার মতো তো হাজারো অনেক মেয়ে রয়েছে, কিংবা আমার অনেক সুন্দরী মেয়ে রয়েছে, কিন্তু আমাকেই তোমার এত পছন্দ কেন? তার উত্তরে হারুটো বলে, তুমি যে প্যাশনের সাথে তোমার কাজ করো এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, তুমি যেমনই হও না কেন, যাই হও না কেন, তোমাকে আমার খুবই ভালো লাগে। তো এই কথা বলার পরে মিশা প্রথমবার হারুটোকে নিয়ে একটু নার্ভাস ফিল করে, আর তখন নার্ভাসনেস কাটাতে হারুটো কি বলবে আর উত্তর খুঁজে পায় না। তো দুজনেই চুপচাপ ছিল, কিন্তু শেষমেশ বাড়ি ফিরতে ফিরতে চলন্ত ট্রেনে মিশা নীরবতা ভেঙে হারুটোকে বলে দেয়, আমিও তোমাকে পছন্দ করি। আর তারপর থেকে আমরা দেখি হারুটো এবং মিশা অনেক সুন্দর সময় কাটাচ্ছে এবং তাদের মধ্যে সবকিছু সুন্দর এবং আনন্দের ছিল। কিন্তু এরপর
তারপর যখন গরমের সময় আসে আমরা জানতে পারি গরমের মধ্যে মিশা একটু অসুস্থ হয়ে যায়, আর এই জন্য হারুটো মিশার জন্য আইসক্রিম নিয়ে মিশার বাড়িতে দেখা করতে যায়। কিন্তু আমরা দেখি মিশার যে বড় ভাই রয়েছে সে তার বোনের জন্য একটু বেশি প্রোটেক্টিভ, আর এর জন্য মিশার দাদা হারুটোকে মিশার রুমে ঢুকতে দেয় না। আর এর জন্য হারুটো মিশার রুমের বাইরে থেকে তার অবস্থা জিজ্ঞেস করে, আর তারপর আমরা দেখি মিশা মাস্কও পরে রয়েছে। তো তখন হারুটো জিজ্ঞেস করে তোমার কি গলা ফুলেছে? মিশা হেসে বলে না তেমন কিছু নয়, আমি আসলে মেকআপ করিনি তো এই জন্য তোমার সামনে আসতে লজ্জা লাগছে। এর উত্তরে হারুটো বলে সমস্যা নেই, আমি তোমাকে বিনা মাস্কে দেখতে চাই, মেকআপ না করলেও সমস্যা নেই। আর এই বলে সে মিশার মাস্ক খুলে ফেলে। তো আমরা দেখি বিনা মেকআপেও মিশাকে কিন্তু ততটাই কিউট লাগছে যতখানি তাকে মেকআপেও লাগে। আর তখন হারুটো তাড়াতাড়ি ক্যামেরা বের করে মিশার ছবি তুলতে যায়, কিন্তু মিশা লজ্জা পেয়ে মানা করে দেয় এবং সে বলে অসুস্থতার কারণে তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে, অন্য কোনো দিন ছবি তুলবে। আর তারপর আমরা দেখি মিশার শরীর একটু বেশি খারাপ হয়ে যায়, তাকে হসপিটালে নেওয়া হয়। আর সেখানে মিশার শরীরে এমন একটা রোগ ধরা পড়ে যেটা তার জীবনের সকল রং কেড়ে নেয়। তো ডক্টর এখানে মিশাকে বলে সে সময়ের আগেই বুড়ি হয়ে যাবে এবং তার বয়স নর্মাল মানুষের তুলনায় 40 গুণ বাড়বে। মানেও মিশার বয়স যখন 30 হবে তখন তাকে দেখলে 70-80 বছরের বয়স্ক মনে হবে। তবে তার সাথে ডক্টর এটাও বলে মিশার যে এই অসুখটা হয়েছে এটা এখনো শিওর নয়, একবার সঠিক রিপোর্ট আসার পরেই তারা নিশ্চিত হবে এবং তারপর ওর ট্রিটমেন্টও শুরু হবে। তো যাই হোক কিছুদিন পর নিউ ইয়ার আসে, আর তখন মিশা নতুন যাওয়া পরে হারুটোর সাথে আতশবাজি দেখতে যায়। কিন্তু মিশা এখানে তার অসুস্থতার ব্যাপারে কিছুই কিন্তু হারুটোকে ভালো মতো জানায়নি। তো বাজি নিয়ে খেলতে খেলতে হারুটো হঠাৎ করে মিশাকে বলে বসে তুমি কি আমাকে বিয়ে করবে? আর তারপর হারুটো আরো বলে আমি জানি হয়তো এটা খুব তাড়াতাড়ি ব্যাপার হয়ে গেল, কারণ মাত্র 3 মাস হয়েছে আমাদের ডেটিং এর, কিন্তু আমি চাই তুমি আমার প্রথম এবং শেষ গার্লফ্রেন্ড থাকো। কিন্তু তখন মিশার চোখে পানি দেখা যায়। তো ওই ছলছল পানি দেখে হারুটো আর বুঝতে পারে না সে কি বলবে। আসলে যেটা হয়েছে মিশা নিজেও কিন্তু হারুটোকে পছন্দ করে, কিন্তু তার অসুস্থতার কারণে এত সুন্দর একটা খুশির মুহূর্তেও সে খুশি হতে পারে না। তো যাই হোক এরপর ফাইনালি মিশার রিপোর্ট চলে আসে, আর ডক্টরদের যে সন্দেহ ছিল সেটা সত্যতে রূপান্তরিত হয় এবং ডক্টর জানান এই রোগের সঠিক কোনো চিকিৎসা আজও আবিষ্কার হয়নি, তবে যতটা সম্ভব ট্রিটমেন্ট চালানো হবে। এবং যেহেতু মিশার বয়স 40 গুণ বেশি বাড়বে সাধারণ মানুষের চেয়ে, তো ওই অনুযায়ী মিশার সর্বোচ্চ আর 1 বছর বাঁচবে বা 1 বছর তার হাতে রয়েছে। তো এই খবর শোনার পরে মিশা নিজের জন্য নয় হারুটোর কথা ভেবে কেঁদে ফেলে। আর পরের দিন সে হারুটোর বাড়িতে যায় হারুটোকে কোনো কিছু না জানিয়েই। তো হারুটো সারপ্রাইজড হয়ে যায় আর মিশাকে ঘর নিয়ে তার জন্য চা বানিয়ে নিয়ে আসে। তো হারুটোর রুম কিন্তু ছবিতে ভরা ছিল, সাথে একটা পরিষ্কার টেবিলে বেশ ভালোভাবে হারুটোর ক্যামেরাটাও রাখা ছিল। তো মিশা সেটা হাতে তুলে নেয় আর বলে আমি একটা ছবি তুলতে চাই। আর এরপর হারুটো মিশাকে নিয়ে পাশের পার্কে যায়, যেখানে আমরা দেখি মিশা বেশ কিছু ভালো এবং ঝাপসা ছবি তুলে। তো ফটো নিতে নিতে কেবলমাত্র একটা রিল বেঁচে ছিল। আর এখানে একটা বিষয় বলি, এখন তো ডিজিটাল ক্যামেরা, কিন্তু একসময় কিন্তু রিলের ক্যামেরা হতো, যখন একটা ছবি তোলার আগে কিন্তু একেবারে কনফার্ম হয়ে মানুষ ছবি তুলতো। এখন তো অনেক ছবি বাদ দেই, তৎকালীন সময় কিন্তু ছবি বাদ দেওয়ার কোনো সিস্টেম ছিল না, মানে ছবি একটা মিসক্লিক হলো ওটা বাদ। তো যাই হোক হারুটো তখন বলে যেহেতু আর একটা রিলে আছে চলো আমরা দুজনে মিলে একসাথে ছবি তুলি। কিন্তু তখনই আমরা দেখি মিশা হারুটোর ছবি তুলে ফেলে। আর হারুটো তখন বলে অ্যাটলিস্ট তোমার একটা ছবি তো আমাকে তুলতে দেবে। আর তারপর আমরা দেখি মিশা হারুটোকে বিয়ের প্রপোজালের ব্যাপারে কিছু বলতে যায়, কিন্তু মাঝে হারুটো উঠে বলে তুমি ওটা নিয়ে ভেবো না, হয়তো আমি একটু তাড়াতাড়ি বলেছি, তাছাড়া আমি এখনো প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে উঠিনি, কিন্তু বিশ্বাস করো আমি এখন থেকে এত ভালো কাজ করবো যে খুব ভালো একটা ভালো ফটোগ্রাফার হব, তারপর আমার টাকা পয়সা ইনকাম হবে, তারপর আমরা বিয়ে করব। তাতে হয়তো একটু সময় লাগবে, সর্বোচ্চ 1 থেকে 2 বছর কিংবা সর্বোচ্চ গেলে 5 বছর। আর মিশা তো চুপচাপ হারুটোর কথা শুনতে থাকে। আর তারপর মিশা বলে আজকে রাতে আমি তোমার সাথে থাকতে চাই। তখন হারুটো বলে তোমার ভাই যদি জানতে পারে আমাকে তো মেরেই ফেলবে, কিন্তু তারপরও মিশা অনুরোধ করে আর এতে হারুটো রাজি হয়ে যায়। তো এই রাতে হারুটো আর মিশা ইন্টিমেটও হয়, মানে শারীরিক সম্পর্ক করে। তো মাঝরাতে হারুটো যখন গভীর ঘুমে থাকে তখন মিশা সেখান থেকে চলে আসে। আর তারপর মিশা হারুটোর সাথে আর কোনোদিনও সাক্ষাৎ করে না, না সে হারুটোর ফোন উঠায় না ওর 1000টা মেসেজের একটা রিপ্লাই দেয়। তো শেষমেশ কোনো রিপ্লাই না পেয়ে হারুটো মিশার বাড়িতেই যায়। আর তখন মিশার বড় ভাই তাকে বলে মিশা তোমার সাথে দেখা করতে চায় না এবং তুমি চলে যাও। তো এর জন্য হারুটো যেটা করে বাড়ির বাগানে গিয়ে মিশার জানালার দিকে তাকিয়ে থাকে, মিশার নাম ধরে অনেক ডাকে কিন্তু জানালা বন্ধ থাকে। আর তারপরের দিন হারুটো আবারও মিশার সাথে দেখা করতে যায় আর মিশার বড় ভাইকে একটা চিঠি দিয়ে বলে অন্তত এই চিঠিটা মিশাকে আপনি দিয়েন প্লিজ। তো ওই চিঠিটা যখন খোলা হয় মিশা দেখে ওই চিঠির সাথে লাস্ট টাইমে সে যে ফটোগুলো তুলেছিল সেগুলোর প্রিন্ট কপি রয়েছে। আর তার সাথে চিঠিতে লেখা রয়েছে মিশা প্লিজ তুমি আমাকে কল করো, আমি তোমার জন্য খুবই চিন্তিত। তো পরের দৃশ্যে দেখানো হয় হারুটো যখন কাজে ব্যস্ত তার মাঝে মিশা কল করে আর হারুটো সকল কাজ ছেড়ে মিশার কল রিসিভ করে। আর তখন আমরা দেখি মিশা হারুটোকে থ্যাংক ইউ জানায় সকল ছবি দেওয়ার জন্য। এবং এখানে মিশা আরো বলে সে এখন তার এক্স বয়ফ্রেন্ডের সাথে আছে। তো এটা শুনে তো হারুটোর মাথায় আকাশ ভেঙে পড়ে, সে বলে তুমি মিথ্যা বলছো। কিন্তু তখন ফোনের পাশ থেকে একটা ছেলের আওয়াজ আসে আর সে হারুটোকে বলে আমি মিশার বয়ফ্রেন্ড বলছি আর তুমি এখন ওর এক্স বয়ফ্রেন্ড, কারণ ও আমার সাথে থাকতে এখন বেশি পছন্দ করে। কিন্তু আমরা দেখি ওই ছেলেটি মূলত মিশার ডক্টর ছিল, তো তিনি মূলত মিশার কথাই নাটকটি করেন। তো যাই হোক হারুটো কিন্তু এটা বিশ্বাস করে না, সে মিশাকে বলে আমি তোমার সাথে দেখা করব, তারপর এটা নিয়ে আমি তোমার সাথে আলোচনা করব। কিন্তু মিশা বলে আমি তোমার সাথে আর দেখা করতে পারবো না, কারণ তোমার সাথে আমি যদি দেখা করি সেটা আমার বয়ফ্রেন্ডের মোটেও ভালো লাগবে না আর আমি আমার বয়ফ্রেন্ডকে রাগাতে চাই না। তো এই কথায় হারুটো পুরো রেগে যায় এবং চেঁচিয়ে কাঁদতে থাকে আর ফোনের ওপাশ থেকে মিশা নির্বাক হয়ে বসে থাকে আর লাস্টে কেবল একটা কথাই বলে হারুটো তুমি আমাকে ভুলে যেও। তো যাই হোক এই সিচুয়েশনটা আপনি হয়তো ইমাজিন করতে পারছেন বা ফিল করতে পারছেন। একদিক থেকে মিশা
নিরুপায়। আরেক দিক থেকে হারুটোরও কিন্তু দোষ নেই, সেও কিন্তু মিশাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু মেন সমস্যা হচ্ছে সৃষ্টিকর্তা চায় না ওরা এক হোক। তো যাই হোক, এরপর কিছুদিন স্ট্রাগল করার পর মাইন্ড রিফ্রেশ করার জন্য হারুটো তার এক ফ্রেন্ডের সাথে হাইকিং এ যায়। আর ওখানে আমরা জানতে পারি হারুটোর ফ্রেন্ড তার কাজের প্রতি খুবই প্যাশনেট, আর তাকে দেখে হারুটো তার কাজের প্রতি আবারও সিরিয়াস হয়ে যায় আর মিশার নাম্বার তার ফোন থেকে ডিলিট করে দেয়। মানে এরকম ছলনাময়ী নারীর আমার আর দরকার নেই। আর ওদিকে আমরা দেখি মিশার অবস্থা ক্রমশ গুরুতর হতে থাকে, সে একটা যুবতী থেকে বুড়িতে পরিণত হয়েছে। আর এই সময়টা মিশা এবং তার পরিবারের জন্য অনেক কষ্টকর ছিল। মিশার বড় ভাই তো অনেক রকম চেষ্টা চালায় মিশার ট্রিটমেন্টের পেছনে, অনেক টাকা খরচ হয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না। আর নেক্সট সিনে আমাদের দেখানো হয় মিশার যে ভাবি ছিল সে মিশাকে হসপিটাল থেকে বাইরে যেতে আসে, কিন্তু তখন মিশা তাকে একটা জায়গায় নিয়ে যেতে বলে। তো মিশার কথা অনুযায়ী মিশার ভাবি সেই জায়গায় নিয়ে যায়, আর ওই জায়গাটি ছিল হচ্ছে হারুটোর স্টুডিও, যেখানে হারুটো কাজ করে। তো মিশা ওখানে না নেমে গাড়ি থেকেই হারুটোকে এক নজর দেখার জন্য অপেক্ষা করে। আর যখন এতদিন পর ফাইনালি সে হারুটোকে দেখে, তখন মিশা ভেতর থেকে ফুপিয়ে কাঁদতে থাকে। মানে কি একটা সিচুয়েশন! এই সিনেমা দেখতে গেলে আপনার চোখ দিয়ে পানি পড়তে থাকবে বছরে। তো যাই হোক, এরপর ক্রিসমাস চলে আসে। ডক্টর বলে এর পরের বসন্তকাল হয়তো তুমি আর দেখতে পাবে না, অর্থাৎ মিশার হাতে খুব কম সময় রয়েছে। তো মিশার বড় ভাই ভেবে পায় না কি করলে তার বোনের এই কষ্ট দূর হবে। তো এরপর আমরা দেখি ক্রিসমাসের গিফট হিসেবে মিশার বড় ভাই ওর জন্য একটা টুপি নিয়ে আসে, যেটা চেরি ফুলের মতো গোলাপি রঙের ছিল। আর একটা কাগজে মিশার বড় ভাই মিশাকে তার ইচ্ছা লিখতে বলে। তো পরের দিন যখন মিশার বড় ভাই মিশার ইচ্ছাগুলো পড়ে, তার মধ্যে লেখা ছিল আমি মরতে চাই, যেটা দেখে মিশার বড় ভাইয়ের চোখে পানি চলে আসে। আর তখন ডাস্টবিনে পড়ে থাকা আরেকটি কাগজের দিকে ওর বড় ভাইয়ের চোখ পড়ে, যেখানে লেখা ছিল আমি হারুটোকে দেখতে চাই। মানে ওই লেখাটা মিশা আগে লিখেছিল, কিন্তু ও কাউকে দিতে সাহস পায়নি, এই জন্য ডাস্টবিনে ফেলে দিয়েছিল। আর ওটাই ওর মনের কথা ছিল। তো মিশার বড় ভাই তো বুঝতে পারে বোনের মনের কথা কি, তো এই জন্য দ্রুত হারুটোর কাছে ছুটে যায়। তো হারুটো তো তার কাজে অনেক ব্যস্ত ছিল, মিশাকে ভুলে গিয়েছে, ওর আর কোনো পাস্টের কোনো কিছু মনেই নেই। কিন্তু তারপরেও মিশার বড় ভাই করে কি হারুটোকে সব খুলে বলে, আর মিশার যে শেষ ইচ্ছা হারুটোকে দেখবে সেটাও জানিয়ে দেয়। আর এগুলো জানার পরে হারুটোর কানে মিশার সুন্দর কণ্ঠে অতীতে যে কথাগুলো বলেছে সেগুলোর কানে বাজতে থাকে। আর আপনি যদি এই সিনেমাতে ঢুকে যান আপনি এটা ফিল করতে পারবেন। তো এরপর সে মিশার সাথে দেখা করতে যায়, কিন্তু আমাদের মিশা কিন্তু তার বুড়ি রূপটা হারুটোকে দেখাতে চায় না, তাই হারুটো বাইরে থেকে মিশার সাথে কথা বলে। তো হারুটো এখানে মিশাকে বোঝায় তুমি যেমনই হয়ে যাও না কেন আমি সবসময় তোমাকে ভালোবাসবো, আমি সারা জীবনে শুধুমাত্র তোমাকেই ভালোবেসেছি। তো হারুটোর আওয়াজ শুনে মিশা অনেক খুশি হয়, কিন্তু মিশা বাইরে আসে না। কিন্তু এরপর থেকে প্রতিদিন হারুটো রোজ মিশার বাড়িতে এসে একইভাবে দরজার বাইরে বসে মিশাকে বিভিন্ন গল্প শোনাতে থাকে এবং সময় দিতে থাকে, আর মিশাও বসে বসে সব শুনতে থাকে। আর একদিন হারুটো মিশাকে জানায় পরের মাসে একটা বড় ধরনের ফটো এক্সিবিশন রয়েছে এবং সে প্রথমবারের মতো প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে অংশ নিয়েছে। আর এই জন্য হারুটো চায় মিশা যেন এসে ওই ছবিগুলো দেখে, আর এই জন্য হারুটো ওই এক্সিবিশনের একটা টিকিটও দিয়ে যায়। তো এক্সিবিশনের দিন আসে, কিন্তু মিশার সাহস হয় না বাড়ি থেকে বের হওয়ার। আর এক্সিবিশনও আবার শেষ হতে মাত্র একদিন বাকি। তো মিশার দাদা তখন মিশাকে মোটিভেট করে এবং বলে এভাবে লুজার হয়ে থেকো না, নিজের মনের কথা শোনো, তোমার যদি যেতে মনে চায় তুমি যাও, তোমার হাতে অল্প সময় রয়েছে, যা করার করো। তো মিশার দাদা বা বড় ভাইয়ের কথা শুনে মিশা করে কি তার বড় ভাইয়ের দেওয়া ওই গোলাপি টুপি আর লাল কোট পরে ওই এক্সিবিশনে যায় এবং হারুটোর তোলা ছবি দেখে এবং সে দেখতে পায় সবগুলো ফটোই সেসব জায়গার ছিল যেসব জায়গায় হারুটো আর মিশার সময় কাটিয়েছিল। সেখানে ছিল ডিনার টেবিল, মিশার চুল কাটার চেয়ার এবং সবকিছুর ছবি। আবার এই দিকে এক্সিবিশন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু হারুটো দেখে মিশা এখন আসেনি। তো এর জন্য হারুটো করে কি মিশার বাড়িতে যায়, কিন্তু তখন মিশার বড় ভাই বলে মিশা তো অলরেডি তোমার এক্সিবিশনে চলে গিয়েছে। তো এই কথা শুনে ও আবার এক্সিবিশনে ফিরে আসে, কিন্তু ওদিকে আমরা দেখি মিশা যখন ফিরছিল তখন বরফের রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায় এবং তার শারীরিক অবস্থা এত খারাপ ছিল, তারপরেও ওই মুহূর্তেও সে হারুটোকে স্মরণ করছিল। আর তখনই আমরা দেখি হারুটো দূর থেকে ছুটে আসছে, আর সে মিশার মাথা থেকে পড়ে যাওয়া টুপিটা ঝেড়ে বলে আপনি ঠিক আছেন তো, একটু নিজের খেয়াল করে তো চলবেন। আর এই বলে সে আবার ছুটে যায় এক্সিবিশনের দিকে। তার মানে সে মিশাকে চিনতে পারেনি। তো এটাও কিন্তু এই সিনেমার আরেকটা ট্র্যাজিক দৃশ্য ছিল, হয়তো ফিল করতে পারছেন। তো যাই হোক, এরপর খানিকটা সময় পার হয়ে যায় আর মিশাকের মৃত্যু হয়ে যায়। আর মিশার মৃত্যুর পর ফাইনালি হারুটো মিশার রুমে যায়, আর সেই রুমে মিশার অনেক জিনিসপত্র রাখা ছিল, আর ওই জিনিসপত্রের মধ্যে সেই গোলাপি টুপিটাও পায়, যেটা দেখে হারুটো বুঝতে পারে যে ওই দিন যে বুড়িকে সে হেল্প করেছিল ওটাই আসলে মিশা ছিল এবং সে মিশাকে চিনতে পারেনি। তো এটা বোঝার পরে হারুটোর কেমন লাগতে পারে। তখন হারুটোর আর কান্নার কোনো বাদ ধরে না এবং তার বেদনা এতটাই বেড়ে যায় যে সে সুইসাইড করতে যায়। কিন্তু তখন ভাগ্যক্রমে মিশার ভাবি আসে, আর সে হারুটোকে বলে মিশার লেখা একটা শেষ চিঠি রয়েছে, সেই চিঠিটা তোমাকে দিতে এসেছি। তো এই চিঠিতে মিশা লিখেছিল হারুটো আমি তোমার এক্সিবিশনের সবগুলো ছবি দেখেছি, এসব ফটো দেখে আমার কাছে মনে হয়েছিল কোনো কিছুই বদলায়নি, সবকিছু আগের মতোই রয়েছে। আর তুমি ফটোগ্রাফি কখনোই বন্ধ করো না, সর্বদাই এরকম সুন্দর সুন্দর ফটো তুলতে থাকো, আর ভবিষ্যতে তুমি যত ছবি তুলবে সব ছবি আমি দেখতে আসবো। তো মিশার বলা এই শেষ কথাগুলো হারুটোর মনে বাঁচার ইচ্ছে জাগায় এবং হারুটো মুভির শেষে বলে তোমাকে না পাওয়ার কষ্টটা হয়তো সারা জীবন থাকবে, কিন্তু আমি তোমাকে মনে করে তোমার জন্য সর্বদা ছবি তুলতে থাকবো এবং তোমাকে মনে করেই বেঁচে থাকবো। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, খুবই ট্র্যাজিক একটা রোমান্টিক সিনেমা ছিল, পুরো ইমোশনাল হয়ে গিয়েছি। মানে এমন একটা সিনেমা যে সিনেমাতে কিন্তু মাত্র 2 জন মেইন চরিত্র, তার মধ্যে যে একটা সিনেমায় এত সুন্দর হওয়া পসিবল এটা কল্পনাও করিনি। আর আপনার কাছে পার্সোনালি এই সিনেমাটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন।
আর এখানে উল্লেখ্য এই স্ক্রিপ্টটাও কিন্তু একজন দর্শক পাঠিয়েছিলেন। তো তাকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি। তবে শেষ করার আগে আরেকটা কথা, আপনারা কেউ কিন্তু হুটহাট আমাদেরকে স্ক্রিপ্ট দিয়ে ইমেল করবেন না, কারণ আপনি কষ্ট করে যদি একটা স্ক্রিপ্ট পাঠান, সেই স্ক্রিপ্টে যদি আমরা কাজ না করি আপনার কষ্ট লাগবে। কিন্তু হয়েছে কি, আমাদের কাছে অনেক স্ক্রিপ্ট থাকে। তো আপনি যদি আমাদেরকে কোনো স্ক্রিপ্ট পাঠাতে চান, সেক্ষেত্রে আগে আমাদের মেল করবেন যে আমি স্ক্রিপ্ট লিখতে চাই। তো আমরা যদি এপাশ থেকে ইয়েস বলি, তখন আপনি স্ক্রিপ্ট লিখবেন, তা নাহলে কিন্তু স্ক্রিপ্ট লিখবেন না প্লিজ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।